বিরোধিতা বিবেচ্য নয়, উন্নয়ন সহযোগীদের নিয়েই এগিয়ে যাবে দেশ, বললেন প্রধানমন্ত্রী। আমার চোখে বঙ্গবন্ধু প্রতিযোগিতার পুরস্কার প্রদান। অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ থাকছে আসছে বাজেটেও। আগ্রহ না দেখালে কালো টাকার মালিকদের শাস্তির পরামর্শ অর্থনীতিবিদদের। এবং শুরু হলো ঈদ যাত্রার ট্রেনের আগাম টিকিট বিক্রি। পাওয়া যাচ্ছে 12 জুনের টিকিট। শতভাগ আসন বিক্রি হচ্ছে অনলাইনে। স্বাগত এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি রেখা হক। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিভিন্ন দেশের বিরোধিতা বিবেচনা না করে যারা উন্নয়ন সহযোগী হবে তাদের নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে আমার চোখে বঙ্গবন্ধু ভিডিও চিত্র প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দিয়ে কথা বলেন তিনি। বাঙালি জাতিকে কেউ যেন আর ভিক্ষুক জাতিতে পরিণত করতে না পারে সেদিকে সজাগ থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন শেখ ফাইম। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, চলে যাচ্ছি পরের সংবাদে। এবার 2024-25 অর্থ বছরের বাজেট প্রসঙ্গ। দশ শতাংশ থেকে বাড়িয়ে 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে আসছে বাজেটেও। এই সুযোগ আদৌ কেউ নেবে কিনা তা নিয়ে আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এর আগেও এই ধরনের সুবিধা থাকলেও খুব বেশি আগ্রহ দেখা যায়নি অপ্রদর্শিত অর্থ অর্জনকারীদের। তাই এই সুযোগ গ্রহণ না করলে কালো টাকার মালিকদের আইনের আওতায় আনার পরামর্শ অর্থনীতিবিদদের। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। ঘাত প্রতিঘাত, বিভিন্ন জায়গায় যুদ্ধ পুরো বিশ্বের অর্থনীতিতে একটি টালমাটাল পরিস্থিতি তৈরি করেছে। এর ব্যতিক্রম নয় বাংলাদেশও। কিন্তু সম্প্রতি দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে অর্থনৈতিক খাত। ফলে সেসব টাকা দেশে ফিরিয়ে আনবার লক্ষ্যে একই সাথে যারা অপ্রদর্শিত অর্থ অর্থাৎ কালো টাকার মালিক বনেছেন তাদের টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। 2 বছর আগে 10% কর দিয়ে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তেমন সাড়া না পাওয়ায় পরে এই সুযোগ বাতিল হয়। ফলে এবারেও যারা এই সুযোগ কাজে না লাগাবে তাদেরকে আইনের আওতায় আনার দাবি বিশেষজ্ঞদের। এটার আইন কানুন এমনভাবে করতে হবে যাতে যার কাছে কালো টাকা আছে সেই যাতে মনে করে যে এটা আমার সর্বশেষ সুযোগ, আমাকে অর্থনীতিতে এরকম সুযোগ আর পাবো না। যদি আমার না হয় তাইলে তার বিরুদ্ধে কিন্তু যাদের থাকে মনে করে তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর অবস্থানে গেলে এটা সাকসেসফুল হবে। এবং এটা যেই সরকার যে কোনো সরকারের যদি এটা কোনো উদ্দেশ্য নিয়ে যদি দিয়ে থাকে তাহলে উদ্দেশ্য সফল হবে। কিন্তু আরেকটা দরজা খোলা রেখে, 2টা দরজা একসাথে যদি খোলা রেখে তাহলে এই দরজা দিয়ে কোনো লোক ঢুকবে না। তাহলে এটা কি হলো? এটা তো লোনটা দেওয়া হয়েছে তার ইন্ডাস্ট্রি পরিচালনার জন্য। সেই ইন্ডাস্ট্রি বন্ধ, ইন্ডাস্ট্রির জন্য লোন নিয়ে সে টাকাটা বাইরে পাচার করে দিচ্ছে। তারপরে সে ইম্পোর্ট করতেছে, ইম্পোর্টের ওভার ইনভয়েস করে টাকাটা বাইরে পাচার করতেছে। এখানে আমার টাকা বাইরে চলে যাচ্ছে। এক্সপোর্টের ক্ষেত্রে টাকা যেটা রেমিটেন্স হয়ে আসবে সেখানে এই দেশে না আসিয়া আরেক দেশে সে জমা করতেছে। একটা পোর্শন এখানে হয়তো আসে মিনিমাম, এবং অনেক টাকা প্রায় 3 কোটি 4 কোটি মানে 300 না 400 কোটি ডলারের মতন বাংলাদেশ ব্যাংক কিছুদিন আগে বলল যে এটা এখনও কিন্তু আনসেটেলড। এক্সপোর্ট প্রসিড আসছে মানে আপনার এখন থেকে 3 বছর আগে, সেই টাকাও এখনও ঢুকে নাই বাংলাদেশে। তাহলে কী হলো? তাহলে হোয়াট ইজ দ্য ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে সেখানে হু আর রেসপন্সিবল? স্বাধীনতার পর থেকে নানাভাবেই কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়া হয়, তবে এই টাকা ফেরত না এসে উল্টো আরও টাকা বাইরে চলে যাচ্ছে বলে মত তাদের। সেজন্য রাজনীতিকেই দুষছেন তারা। রিসেন্টলি আপনি দেখেন যে দুদকে অনেকগুলা অ্যাকশান নিতেছে। এগুলা যদি আপনার অনেক আগের থেকে নিত তাহলে কী হয়তো চিন্তা করেন। বাংলাদেশে কিন্তু আমাদের রিসোর্স যেটা বাইরে চলে যাচ্ছে সেটা কিন্তু আমাদের ভিতরে থাকতো। আপনি দেখেন রেমিটেন্সের টাকা যেটা বাংলাদেশে আসার কথা 26 বিলিয়ন আসে,
আর আমাদের দেশে ইলিগাল ওয়ার্কাররা, বিদেশি ওয়ার্কাররা কাজ করে উইদাউট ওয়ার্ক পারমিট, তারা আপনার 13 বিলিয়ন নিয়ে যেতেছে। তো তাহলে প্রবলেম তো হবে না। এটা তো আপনি যে সমস্ত ডিপার্টমেন্টগুলা রেসপন্সিবল টু হ্যান্ডেল দিস থিংস, এই বিষয়গুলোকে, সেটা যদি তারা ঠিক মতন মানে ম্যানেজ করে, তাহলে তো আপনার এই টাকা আমার রিজার্ভের পরিমাণ এখনই তো 50 বিলিয়ন থাকতো। আর কাছে যদি অপশন যদি এরকম খোলা থাকে, সেই যদি মনে করে যে এরকম সাদা না করে আমি তো এই দেশে থাকতে পারবো, কখনো কিন্তু এটাতে শুধু 7-8 যখন 111-এর সরকার ছিল সেখানে বুঝতে সর্বোচ্চ আমরা পাইছি। এরপর বিশ্বাস করে প্রত্যেকবারে আপনি নিজেই বললেন যে ফ্রাস্ট্রেটিং ফিগার কিন্তু আমরা পাইছি। আমরা কখনো যে এটা হয় নাই যে 1 লাখ কোটি টাকা আমার হয়ে গেছে, হ্যাঁ আমি ট্যাক্স পেয়ে গেছি। স্বাধীনতার অর্ধশতাধিক বছরে এই পর্যন্ত মোট 21 বার নানাভাবে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। ওয়ান অফ দ্য উদ্দেশ্য থাকবে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম, বিভিন্ন দেশের বিরোধিতা বিবেচনা না করে যারা উন্নয়ন সহযোগী হবে তাদের নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো শেখ ফাহিমের সেই প্রক্রিয়াধীন রিপোর্টটি আমরা হাতে পেয়েছি, চলুন দেখে নিই রিপোর্টটি। গণভবনে আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক 1 মিনিট ব্যাপী ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিতদের সম্মাননাপত্র, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা স্বাধীনতার জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন। পরিবারের সবাই সেটা জানতেন, কিন্তু স্বাধীনতার কথা মুখে বলা বারণ ছিল। যে ইতিহাস বিকৃত করা হয়েছিল, সেই ইতিহাস বিকৃতি আজকে আস্তে আস্তে মুছে গেছে, এখন সঠিক তথ্যটা চলে আসছে। আর আমার খুব ভালো লেগেছে যে আমাদের এই যে ছোট্ট ছেলে মেয়ে সোনামণি, তোমরা আজকে নতুন প্রজন্ম, তোমরা একদিন এই দেশকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু সেটা করতে হলে একটা আদর্শ লাগে। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কিন্তু আগামী দিনের পথ চলা আমাদেরকে খুঁজে বের করে আমরা যেন আরও সুন্দরভাবে বিশ্বের সাথে তাল মিলে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেইভাবে কিন্তু নিজেদেরকে প্রস্তুত করতে হবে। সরকার প্রধান বলেন, দেশে কিছু লোক এমন আছে যারা বেশি জ্ঞানীগুণী, কিন্তু তারা শুধু নিজেদের আরাম-আয়েশের দিকে বেশি তাকায়। তৃণমূল পর্যায়ের মানুষ শক্তিশালী হবে, সিদ্ধান্ত নেবে, ক্ষমতাসীন হবে, এটা তারা মানতে পারে না। তিনি স্বাধীনতার কথা বলেছেন, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম, সেই সাথে বলেছেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। অর্থাৎ স্বাধীনতার সাথে সাথে আমাদের অর্থনৈতিক মুক্তি, কারণ রাজনৈতিক মুক্তি তিনি দিয়ে গেছেন, অর্থনৈতিক মুক্তি পেতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, কোন দেশের সাথে কার বিরোধিতা তা দেখার বিষয় না, যারা উন্নয়ন সহযোগী হবে তাদের নিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ। একটা সম্পদ তোমাদের শিক্ষা, তোমরা ভালোভাবে লেখাপড়া শিখবে, এটাই হবে সবচেয়ে বড় সম্পদ, যে সম্পদ কখনো কেউ চুরি করতে পারবে না, হাইজ্যাক করতে পারবে না, কেড়ে নিতে পারবে না। কেড়ে নিলেও কিন্তু তোমার জ্ঞানটা তো কেড়ে নিতে পারবে না, কারণ বাংলাদেশে কিন্তু কেড়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। 15 আগস্টের পর বাঙালিকে যেভাবে ভিক্ষুক জাতিতে পরিণত করা হয়েছিল, তেমন যেন আর না হয়, সেজন্য সবসময় সজাগ থাকার তাগিদ দেন প্রধানমন্ত্রী। ছোট্ট ছেলে মেয়ে সোনামণি। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। আগামী 17 জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ থেকে। সকাল 8টা থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। বরাবরের মতো এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি হচ্ছে। যাত্রীদের আসন সংগ্রহের ভোগান্তি দূর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়। কর্মপরিকল্পনায় বলা হয়, পশ্চিমাঞ্চলে চলাচল করা সকল আন্তনগর ট্রেনের আসন সকাল 8টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সকল ট্রেনের আসন দুপুর 2টায় বিক্রি করা হবে। বরাবরের মতো এবারও ঈদের আগে বিশেষ ব্যবস্থায় 5 দিনের ট্রেনের আসন বিক্রি করা হবে। যাচ্ছি ভিন্ন প্রসঙ্গে। 21শে আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য গ্রেনেড হামলা করে বিএনপি। তারা এই গ্রেনেড হামলার মাধ্যমে দেশকে আবার পাকিস্তান বানাতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এবং এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন ও রশিদ সিআইপি।
বঙ্গবন্ধু সৈনিক লীগের যশোর জেলা শাখার প্রথম ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি একথা বলেন। হাসিবুর রহমান শামীমের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। বঙ্গবন্ধু সৈনিক লীগ যশোর জেলা শাখার প্রথম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের পুলেরহাটি স্কাউট ভবনের অডিটোরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে এই দেশকে বিএনপি আবারও পাকিস্তান বানাতে চেয়েছিল। প্রধানমন্ত্রী যদি কোনো কিছু হয়ে যায়, খোদা না করুক, তাহলে এই দেশে রক্তের বন্যা বাড়বে, রক্তের বন্যা বাড়বে, কারণ বিএনপি পাগল হয়ে গেছে না। জিয়া রহমান, মোশতাক, এরা বুদ্ধি করে আর্মির সাথে ষড়যন্ত্র করে এই দেশে পাকিস্তানের হাতে উঠানোর জন্য এই চেষ্টাটা করছিল। প্রধানমন্ত্রীর ১৫ বছর ৪ মাসের এই শাসন আমলে দেশের আমূল পরিবর্তন এসেছে বলেও মন্তব্য করেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি। আর কোনো যেন বিপদ না আসে, আর কোনো শত্রু যেন কোনো রকমে চেষ্টা করে বিপদ না আনতে পারে। আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, ভালো রাখে, সেজন্য আপনাদের কাছে, সকলের কাছে আমার আবেদন, আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি আমার মা বাবার জন্য, আর মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। আপনারাও করবেন, নামাজ পড়ে আল্লাহর কাছে মাননীয় প্রধানমন্ত্রী সুস্থ থাকে, ভালো থাকে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি অ্যাডভোকেট শওকত আলম, ইঞ্জিনিয়ার তালুকদার সরোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজাউল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সোহেল রানা, খুলনা জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী, খুলনা মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুন্না, শার্শা উপজেলা শাখার সভাপতি আমিনুর রহমান, মনিরামপুর শাখার সভাপতি ইমদাদুল হক সহ সিনিয়র নেতারা। দেখো, আমি প্রধানমন্ত্রী হয়েও আমি মুরগি পালন করে উৎপাদন করতে পারি, আমি মাছ উৎপাদন করতে পারি, তোমরাও করো। এগুলি উনি দেখাচ্ছেন আমাদেরকে, আমাদের এডুকেশন আমাদের জন্য, বাংলাদেশ জাতির জন্য শেখ হাসিনা দেওয়া এডুকেশন এগুলি, যে দেখো আমি কি করতেছি আর তোমরা কি করো, তোমরা কি করতে পারো না। আমরা অনেকগুলো কমিটি করে ফেলেছি, আপনাদের এখান থেকে আমরা আবার চলে যাব সাতক্ষীরা। আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের সকলের আস্থার ঠিকানা আলহাজ হারুনুর রশিদকে মাননীয় প্রধানমন্ত্রী তাকে সিলেক্ট করেছেন এবং সেটা ঘোষণা করে গেছেন। যশোর জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম ত্রিবার্ষিক সম্মেলনে মোহাম্মদ মতিয়ার রহমানকে সভাপতি ও মোল্লা জাহিদকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। সাতক্ষীরায় বঙ্গবন্ধু সৈনিক লীগের নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি বলেন, দেশ ও জনগণ এবং প্রধানমন্ত্রীর প্রয়োজনে বঙ্গবন্ধু সৈনিক লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাতক্ষীরা প্রতিনিধি মনিরুজ্জামান তুহিনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব। বঙ্গবন্ধু সৈনিক লীগের সাতক্ষীরা জেলা সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম বাবু খানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ও এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজাউল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ও সোহেল রানা উপস্থিত ছিলেন। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক আছে, আমরা দেখেছি এখানে দুটি কমিটি বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি বলেন, অস্ত্র হাতের যুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করার পর থেকেই তিনি শেখ হাসিনার পাশে আছেন। আগামীতে বঙ্গবন্ধু কন্যার যে কোনো প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত তিনি। আমি একজন
বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি হিসাবে বলতে চাই, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমি সিআইপি, আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট। এ সময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান। আমাদের বঙ্গবন্ধু সৈনিক লীগকে শক্তিশালী করার জন্য মিলিয়ে ঝিলে কাজ করতে হবে এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে এই বঙ্গবন্ধু সৈনিক লীগ যেভাবে হুকুম দিছে, আপনারা থানা লেভেলগুলা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে আবার প্রয়োজন হয় আমি আসব, আমাদের যারা আছে তাদের নিয়ে আসবো, আইসা আবার সব থানা লেভেল সহকারে আলোচনা করে যাব এবং দেখা যাবো আপনারা কেমন করছেন। সভায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন। মেহেরপুরে ঈদুল আজহাকে ঘিরে বেড়েছে খামারিদের কর্মব্যস্ততা। এবছর জেলায় 1100 কোটি টাকার পশু বিক্রির লক্ষ্য ঠিক করেছেন জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। তবে গোখাদ্য থেকে শুরু করে সব কিছুর দাম বৃদ্ধি পাওয়ায় পশুপালনে বেড়েছে খরচ। হাটে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে চিন্তিত খামারিরা। মেহেরপুর থেকে জাহিদ মাহমুদের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের জন্য খ্যাতি রয়েছে মেহেরপুর জেলার। ছাগল ছাড়াও এ জেলার অন্য গবাদি পশুর কদর দেশ জুড়ে। তাই ঈদুল আজহায় মেহেরপুর জেলায় কোরবানির পশুর চাহিদাও থাকে বেশি। এবছর মেহেরপুরে 5 শতাধিক বাণিজ্যিক ও 22,000 পারিবারিক খামারে কোরবানির পশু পালন করা হয়েছে। তবে গোখাদ্যের দাম বেড়ে যাওয়াতেই বেড়েছে উৎপাদন খরচ। ফলে এবছর লাভের অঙ্ক নিয়ে শঙ্কায় খামারিরা। আর আমার খাবার খাওয়া খুব স্বাভাবিক, গম ভুট্টা এসব খাবার খাওয়াই আমার বলতে কোনো আজেবাজে খাবার খায়। 800 বা 850 গ্রাম বস্তা ছিল, এখন 1200-1300 বা 1400 গ্রাম বস্তা হয়ে গেছে। তো আমাদের খামারে এখন বর্তমানে গরু পুষে আমাদের লাভ হচ্ছে না। খাবারের দামের কারণে অনেক খামারিরা অনেক লসের দিকে আছে। বাইরের দেশ থেকে যদি গরু বা মাংস আমদানি করা হয়, তাহলে বাংলাদেশের যারা খামারি আছে, প্রান্তিক পর্যায়ে কৃষক আছে, এরা প্রচুর পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হবে এবং অনেক মানুষ কিন্তু বেকারত্ব বরণ করবে। প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে দেওয়া হচ্ছে খামারিদের পরামর্শ ও সার্বিক সহযোগিতা। উৎপাদন বাড়ানোর জন্য আমরা প্রতিনিয়তই চেষ্টা করতেছি এবং আমাদের অধিদপ্তর থেকে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। আপনারা জানবেন যে আমাদের ওই যে এলডিডিপি প্রকল্প নামে একটা প্রকল্প আছে, সেই প্রকল্পতে আমরা অনেক খামারিকে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং প্রায় এবছর প্রায় 10 শতাধিক খামারিকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। বিভিন্নভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, তাদেরকে বিভিন্ন উপকরণ সহায়তাও দেওয়া হয়। এবছর জেলায় 2 লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দর্শক, সিরাজগঞ্জ থেকে 12 মাসি তরমুজ চাষের খবর জানিয়েছেন সহকর্মী জিন্না ফারুক। আমরা দেখছি যে কৃষিতে যে বিপ্লব, সেই বিপ্লব কিন্তু সারা দেশে ঘটে যাচ্ছে। দেখছি যে বিভিন্ন জাতের যে ফসল, সেই ফসল কিন্তু ফলাচ্ছে বাংলার কৃষকরা। আমি এই মুহূর্তে আছি সিরাজগঞ্জের সদর উপজেলার চন্দ্রকোনা গ্রামে। এখানে আমরা দেখছি যে এই চন্দ্রকোনা যে গ্রাম, এখানে একজন তরুণ উদ্যোক্তা, একজন কলেজ ছাত্র, যিনি 12 মাসি যে তরমুজ, বিভিন্ন জাতের তরমুজের যে ফলন, সেটা কিন্তু ঘটিয়েছেন। আমরা দেখছি যে এখানে যে 12 মাসি যে তরমুজের যে ক্ষেত রয়েছে, এই ক্ষেতে আমরা দেখছি যে থোকায় থোকায় কিন্তু তরমুজ ঝুলছে। তো আমরা একটু কথা বলতে চাই এই ব্লকের যিনি উপসহকারী কৃষি কর্মকর্তা, আপনি একটু বলবেন যে আমরা দেখছি যে এই যে 12 মাসি তরমুজ বিভিন্ন জাতের, তো এটা আসলে কিভাবে সম্ভব হয়েছে? ধন্যবাদ আপনাকে।
আমার ব্লকের এই চন্দ্রকোনা গ্রামে এই তরুণ কৃষি উদ্যোক্তা সোহান পড়ালেখার পাশাপাশি সে কৃষির সাথে জড়িত আছে। তো তাকে উচ্চমূল্য ফসল সম্পর্কে আমরা উদ্বুদ্ধ করি যে লেখাপড়ার পাশাপাশি এগুলো চাষাবাদ করলে তোমার আয় অনেক বৃদ্ধি হবে। সেক্ষেত্রে আমরা আধুনিক কৃষি প্রযুক্তির উপরে তাকে ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিং থেকে সে উদ্বুদ্ধ হয়ে এই কৃষি তরমুজ চাষে সে উদ্বুদ্ধ হয়ে চাষ করেছে। আমরা একটু কথা বলতে চাই যিনি তরুণ উদ্যোক্তা, একদম তরুণ উদ্যোক্তা, যিনি কলেজে পড়াশোনা করছেন, সোহান। তো আসলে আপনি একটু বলবেন যে আপনার মাথায় কিভাবে এই 12 মাসের যে তরমুজ, আমরা দেখছি যে বিভিন্ন রকমের বিভিন্ন রঙের তরমুজ আপনি ফলিয়েছেন, আসলে বাম্পার ফলন, তো আসলে কিভাবে মাথায় আসলো? প্রথমে আমার কৃষি অফিসার স্যারের সাথে পরামর্শ করি, যে তরমুজ চাষের পরামর্শ দেয় ওই স্যার। তারপর আমাকে একটা ট্রেনিং দেয় তরমুজ চাষের উপর। তারপর এনডিপি আমাকে এখান থেকে অর্থায়নের সহযোগিতা করে এবং সার্বক্ষণ এই ম্যাডাম এবং এনডিপির ওই স্যার আমার সাথে থেকে মানে পরামর্শ, গাছের কোনো রোগ বালাই আছে কিনা মানে সব দিক দিয়েই আমাকে একটা সাজেশন দিছে। এখন আপনার খরচ হয়েছে কত, আর লাভ কেমন হতে পারে? প্রথমবার যেহেতু করছি আমি টোটালি খরচ ধরি নেট মানে চারপাশে বেড়া সহ, এই ধরেন যে আমার 42 থেকে 43,000 টাকা খরচ হয়েছে। আর আমার 900 ফল প্যাকেট করা আছে, আবার এসে ধরেন এই 4 কেজি ধরেন আমি এবার দাম পাইছি ভালো 60 টাকা কেজি, সেই হিসাবে ধরেন 96,000 টাকা বিক্রি করছি। 400 প্যাকেটের মতো এখনও 500 প্যাকেট বাকি আছে। আপনি শুনছিলেন যে তরুণ উদ্যোক্তা একজন সোহান, তার আসলে ছাত্র অবস্থায়, পড়াশোনা অবস্থায় তিনি কিন্তু কৃষিতে যে বিপ্লব ঘটিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই সিরাজগঞ্জ সদর উপজেলা যিনি কৃষি কর্মকর্তা রয়েছেন। আমরা দেখছি যে আসলে কৃষকরাই তো, প্রান্তিক কৃষকরা কিন্তু দেখছি যে বিভিন্ন রকম ফসল ফলায়। আপনি একজন কলেজ ছাত্র যিনি তরুণ উদ্যোক্তা, তাকে দিয়ে আসলে এই যে 12 মাসে যে তরমুজের বাম্পার ফলন, কিভাবে এটা সম্ভব হয়েছে? এটা আসলে সম্ভব হয়েছে একান্তভাবে প্রথম ক্রেডিট দেবো আমি উদ্যোক্তা সোহানকেই। উনি ইনোভেটিভ একটা ছেলে। তো আমরা চেষ্টা করেছি মাঠ পর্যায়ে আমাদের কৃষিকে বাণিজ্যিকীকরণ করার জন্য এবং আধুনিক কৃষি যাতে সম্প্রসারণ করতে পারে, এই জন্য আমরা তরুণ উদ্যোক্তা কিন্তু হান্ট করি। বিশেষ করে যারা এই সকল অফ সিজন তরমুজ চাষ করতে চায় তাদেরকে, বা এর পাশাপাশি অন্য কোনো ফসল চাষ করতে চায় উচ্চ মূল্যে, তাদেরকে কিন্তু আমরা প্রশিক্ষণ প্রদান করি এবং ক্ষেত্র বিশেষ তাদেরকে কারিগরি এবং আদার্স সাপোর্ট আমরা প্রদান করি। তো এরই ধারাবাহিকতায় আমরা সোহানের উদ্যম দেখেছি এবং উনি যেহেতু এই চাষে এগিয়ে আসছে, একটা শিক্ষিত ছেলে, তো আমাদের উপশহরে কৃষি কর্মকর্তা সার্বক্ষণিক ব্লকে থেকে সব সময় তাকে কিন্তু এই তরমুজ চাষ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে। তো আমরা চেষ্টা করব যে এরকম আধুনিক প্রযুক্তি সম্পন্ন কৃষি প্রযুক্তি যদি আমাদের কৃষক ভাইয়েরা, বিশেষ করে তরুণ উদ্যোক্তারা গ্রহণ করতে পারে, তাহলে আমাদের বাণিজ্যিক কৃষি যে আমাদের সরকারের অন্যতম একটা উদ্দেশ্য, সেটা সফলকাম হবে। আর এইরকম যে আরও অনেক সোহান রয়েছে, তরুণ সোহান, তাদের আপনার পক্ষ থেকে, কৃষি অফিসের পক্ষ থেকে কি মেসেজ আছে? হ্যাঁ, তাদের প্রতি আমার মেসেজ হলো আসলে কৃষি এখনও অনেক লাভজনক। বিশেষ করে উচ্চমূল্যের ফসল যদি আমরা প্রপার টেকনোলজি অ্যাডপ্ট করে আমরা যদি নিয়ম মাফিক যদি ফলাইতে পারি, তাহলে কিন্তু আমাদের কৃষিকাজ থেকেও কিন্তু প্রচুর পরিমাণে আর্থিকভাবে লাভ করা সম্ভব। আমরা শুনছিলাম আসলে উদ্যোক্তা থেকে কৃষি কর্মকর্তা এবং প্রান্তিক কৃষকরা এই যে তরমুজের যে ফলন, বিভিন্ন জাতের 12 মাসি এবং কম খরচে বেশি লাভ, আমরা দেখছি যে বিভিন্ন কৃষকরা কিন্তু এই যে তরমুজের যে চাষ, এটা থেকে কিন্তু উদ্বুদ্ধ হচ্ছে। তো সিরাজগঞ্জ থেকে এই ছিল আমার কাছে 12 মাসি তরমুজ চাষের যে অবস্থা, তার সর্বশেষ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের 7 ধাপে লোকসভা নির্বাচন শেষ হয়েছে। এই নির্বাচনের ফলাফল আগামী 4 জুন ঘোষণা করবে দেশটির নির্বাচন কমিশন। তবে এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমের বুথ ফেরত জরিপে বলা হচ্ছে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে হ্যাটট্রিক করতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। কেউ কেউ বলছেন ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ 543 আসনের মধ্যে 400 আসন পাবে। ভারতের সংবিধান অনুযায়ী কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায়, তাহলে তাদের লোকসভার 543টি আসনের মধ্যে কমপক্ষে 272টিতে জয় পেতে হবে। দেশটির এবারের লোকসভা নির্বাচনে দুটি বড় জোটের তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। The economy remains a major concern. सबसे बड़ा मुद्दा Modi has led his Bharatiya Janata Party to 2 landslide victories. HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel B500 CWR। HM Steel। চট্টগ্রামে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবে সুলতান আহমেদ হলে এ সভার আয়োজন করা হয়। চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠানের উদ্বোধন করেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় চেয়ারম্যান MA সোহেল আহমেদ মৃধা। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সেকান্দার চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর আনোয়ার সাইদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবুল হাশেম। সংবাদে শেষ প্রান্তে আমরা যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিরোধিতা বিবেচ্য নয়, উন্নয়ন সহযোগীদের নিয়েই এগিয়ে যাবে দেশ, বললেন প্রধানমন্ত্রী। আমার চোখে বঙ্গবন্ধু প্রতিযোগিতার পুরস্কার প্রদান। অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ থাকছে আসছে বাজেটেও, আগ্রহ না দেখালে কালো টাকার মালিকদের শাস্তির পরামর্শ অর্থনীতিবিদদের। এবং শুরু হলো ঈদ যাত্রার ট্রেনের আগাম টিকিট বিক্রি, পাওয়া যাচ্ছে 12 জুনের টিকিট, শতভাগ আসন বিক্রি হচ্ছে অনলাইনে। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি রেখা হক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।